আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগ এমপি নেতারা, বলল রুহুল কবির রিজভী। এদিকে অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না, বলল ববি হাজ্জাজ। এছাড়া সরকার পরিবর্তন হলেও মানুষের কিছুই হয়নি, বলল মুফতি ফয়জুল করিম। আরও থাকছে, দায়িত্ব নেওয়ার পর আপনারা সুর পাল্টে কথা বলছেন, বলল ডক্টর জাহিদ। অন্যদিকে দেশে যত অন্যায় হয়েছে তার 90 ভাগ করেছে শেখ হাসিনা, বলল কাদের সিদ্দিকী। এদিকে গুজব ছড়িয়ে আসলে সহিংসতা করা হয়েছে, বলল শ্রম উপদেষ্টা। এবং সর্বশেষ জানিয়ে দেব, শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়িতে 144 ধারা জারি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘর তৈরি করেছিল আওয়ামী লীগ এমপি নেতারা, বলল রুহুল কবির রিজভী। আয়নাঘরের চাইতেও ভয়াবহ আরো বিভিন্ন ধরনের বিভীষিকাময় ঘর তৈরি করেছিলেন আওয়ামী লীগের এমপি নেতা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেন, বাংলাদেশে ভারতের বিরুদ্ধে কেউ যদি টু শব্দ করে তার বেঁচে থাকার অধিকার নাই, এমন পরিবেশ সৃষ্টি করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, এই কারণেই আবরারকে তারা হত্যা করলো। কত কাহিনী আমরা প্রতিদিন শুনেছি। শুধু কি আয়নাঘর? আমরা তো শুনেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৈরি করা আয়নাঘরের কথা। আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ 8 বছর পর, 10 বছর পর আয়নাঘর থেকে বের হচ্ছেন। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, ব্যারিস্টার 9 বছর, 10 বছর পর তারা সেখান থেকে বের হচ্ছেন। কি নির্মমতা শেখ হাসিনা তৈরি করেছিলেন বাংলাদেশে। রিজভী বলেন, এটা তো একটা দিক। আজকেই খবরের কাগজে দেখতে পেলাম সেই বিখ্যাত আলতাফ গোলান্দাজ, যিনি পা উপড়ে দিয়ে ঝুলিয়ে মাথা নিচু করে বিএনপির এক নেতাকে 1996 থেকে 1997 সালে পিটিয়েছিলেন। সে ভয়ঙ্কর আলতাফ গোলান্দাজের ছেলে ফাহিম গোলান্দাজ এমপি, তার একটি আয়নাঘর ছিল। তিনি ভয়ঙ্কর কুকুরের ফার্মের মধ্যে তার মতের বিরোধীদেরকে ছেড়ে দিত। এমনকি তার দলের লোকও যদি কেউ তার বিরুদ্ধে যেত, তার সঙ্গেও এমন নির্মম আচরণ করা হতো। বিএনপির এই মুখপাত্র বলেন, ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইতো বিভৎস নিপীড়নের এক একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছিলেন। এই জনপদ তৈরিতে কারা ছিল? আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না, বলল ববি হাজ্জাজ। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন নিয়ে আসা বিভিন্ন মন্তব্য ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিপ্লব এবং সংস্কারের মূল মন্ত্রই হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন, আর সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে করছে। ববি হাজ্জাজ বলেন, সরকারের তরফ থেকে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আসা নানা মন্তব্য জনমনে ধোঁয়াশা তৈরি করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সোমবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছে, নির্বাচন কবে হবে সেটা ঠিক করবে দেশের জনগণ। আমাদের প্রশ্ন, জনগণ কি তাহলে নির্বাচনের দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে? একমাত্র নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলেই জনগণের রায় জানা যাবে। তিনি বলেন, সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করতে পারেনি, যা আজ শুরু হওয়ার কথা ছিল। এখন সরকার বলছে সংস্কার নিয়ে প্রথমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে। আমরাও এই দাবি জানিয়েছিলাম। দেরিতে হলেও সরকারের শুভবুদ্ধির উদয় হওয়াতে আমরা আনন্দিত। আমরা এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ দেখতে চাই না। সরকার পরিবর্তন হলেও মানুষের কিছুই হয়নি, বলল মুফতি ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বারবার নেতা ও সরকার পরিবর্তন হলেও মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। চোর, দুর্নীতিবাজ, ডাকাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তিনি বলেন, যার ভিতরে ইনসাফ নেই, যে দুর্নীতিবাজ, লুটেরা, ধর্ষক, জালিম, সেই ব্যক্তি কিভাবে ইনসাফ ভিত্তিক সমাজ উপহার দেবে? কাজেই জালিম ও চোর ডাকাতদের হাত থেকে ইসলামপন্থীদের নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
দায়িত্ব নেওয়ার পর আপনারা সুর পাল্টে কথা বলছেন, বলল জাহিদ হাসান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডক্টর AZM জাহিদ হোসেন বলেছেন, অনেক মানুষের রক্তের উপর পা রেখে আপনারা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছেন, কোনো অবস্থায় নিজেদের অসীম ভাববেন না। তিনি বলেন, বিগত 16 বছর ধরে যারা মিথ্যা মামলা মাথায় নিয়ে ঘুরছেন, সে মামলাগুলো এখনো কেন নিষ্পত্তি করা হচ্ছে না? এসব মামলা তুলে নেওয়ার জন্য কেন তাদের কোর্টের বারান্দায় ঘুরতে হবে? আপনারা এখন দায়িত্ব নেওয়ার পর সুর পাল্টে কথা বলছেন, আইন কানুনের কথা বলছেন। ডক্টর জাহিদ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে 111 এর প্রেতাত্মারা ঘিরে ধরেছে। হাসিনা সরকারের সুবিধাভোগীদের চারপাশে বসিয়ে রাখা হয়েছে। তাদের ব্যাপারে সজাগ না হলে এবং প্রতিহত করা না গেলে ফের দেশের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাবে। তিনি বলেন, আপনারা অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছেন, সেজন্যই আজ এই অবস্থা। সরকারের বয়স এখন 2 মাস হয়ে যাচ্ছে। এদের থেকে বের হয়ে না এলে এরা আপনাদেরও গিলে খাওয়ার সম্ভাবনা রয়েছে। এই দেশে যত অন্যায় হয়েছে তার 90 ভাগ করেছে শেখ হাসিনা, বলল কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, বিগত 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এই দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না, বরং মানুষের সরকার ছিল না। এই দেশ ছিল শেখ হাসিনার সরকারের। এই দেশে যত অন্যায় হয়েছে তার 90 ভাগ শেখ হাসিনা নিজে করেছেন, আর 10 ভাগ অপরাধ যারা করেছে তারা বাধ্য হয়ে করেছে। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অন্ধকার। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে। তিনি বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে আইন কানুন বলতে কিছুই নেই। সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত করতে পারে, তাহলে বুঝতে হবে দেশে আইন শৃঙ্খলা বলে অথবা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা, ভালোবাসা এবং দুষ্ট লোকের যে ভয় থাকে তার কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে। গুজব ছড়িয়ে আশুলিয়ায় সহিংসতা করা হয়েছে, বলল শ্রম উপদেষ্টা। আশুলিয়ায় গুজব ছড়িয়ে সহিংসতা করা হয়েছে বলে দাবি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মঙ্গলবার 1 অক্টোবর সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, আশুলিয়ায় গার্মেন্টস কারখানায় নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনী দীর্ঘদিন ধরে ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করে যাচ্ছিল, কিন্তু প্রথম থেকেই দেখে এসেছি সুনিশ্চিত কিছু মানুষ উস্কানি দিয়ে আসছে। গতকালও যে ঘটনা ঘটেছে সেটার মূল ঘটনা সবার জানা দরকার। একজন শ্রমিক সেখানে নিহত হয়েছে, আমরা দুঃখিত। আমাদের পক্ষ থেকে এরই মধ্যে 13 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এছাড়া যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। একটি গুজবের ভিত্তিতে গতকালের ঘটনার সূত্রপাত হয়েছিল। গুজব ছড়ানো হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী একজনের রেপ করেছে এবং দুজনকে খুন করে মরদেহ ফেলে রেখেছে। এইভাবে কারখানাগুলো থেকে শ্রমিকদের নামিয়ে আনা হয়েছিল। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর সহ তাদের উপর হামলা চালিয়েছে শ্রমিকরা, কিন্তু তখনও আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু শ্রমিকদের মধ্য থেকে অনুপ্রবেশকারীদের গুলি ছুড়েছিল। প্রথম গুলিটি শ্রমিকদের ভেতর থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল, সেখান থেকে গোলাগুলির সূত্রপাত হয়। দুঃখজনকভাবে সেখানে আমাদের একজন শ্রমিক নিহত হয়, আরও 7 জন আহত হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও 13 সদস্য আহত হয়েছে, চিকিৎসা নিচ্ছে। শ্রম উপদেষ্টা বলেন, আমরা এই পরিস্থিতি কখনোই চাই না। শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে মুখোমুখি দাঁড় করতে চাই না। আসলে এতদিন ধরে আন্দোলন চলছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মধ্যস্থতাকারীর ভূমিকায় রেখে এসেছে। মালিকদের সঙ্গে কথা বলে কিভাবে বেতন আদায় করা যায় তারা সে চেষ্টা করছে। সেনাবাহিনীও একই কাজ করছে। 24 সেপ্টেম্বর শ্রমিক মালিকদের যৌথ বিবৃতিতে বলা হয়েছিল, যদি শ্রমিকদের বেতন না দেওয়া হয় আমরা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই বিষয়ে আজ আলোচনা হয়েছে। সেসব কোম্পানির মালিক দীর্ঘদিন ধরে বেতন দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 2-3টি কারখানায় বেতন না হওয়ার কারণে আজ শ্রমিকরা বাইপাইলে সড়ক অবরোধ করেছে। আমরা কারখানার মালিকদের খুঁজছি, কিন্তু তারা পলাতক আছেন। ব্যাংকেও তারা প্রচুর ঋণগ্রস্ত। দ্রুতই আইনের আওতায় আনা হবে। সেই আগের মতোই গুলি করে মানুষ হত্যার মতো ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গুলিটা এসেছিল শ্রমিকদের ভেতরের অনুপ্রবেশ করা কারো পক্ষ থেকে। এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে।
শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়িতে 144 ধারা জারি। খাগড়াছড়িতে গণপিটুনিতে কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক নিহতের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম সুহেল রানা। তিনি খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান 144 ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।